In this video, I will show you how to write a C program using Turbo C++ software. Okay, so let's see the video. সফটওয়্যারটা খুলে গেল। এবার তার স্ক্রিনটা হলো এটা। এখানে অনেকগুলো মেনু সিস্টেম আছে। আমি এই মেনুগুলোর ফাইল মেনু, এডিট মেনু, সার্চ, রান, কম্পাইল। এখানে আমাদের ফাইল, রান, কম্পাইল এই তিনটে মেনু বেশি কাজ করব। প্লাস উইন্ডো মেনুতে গিয়েও কিছু কাজ আছে। তো আমি যদি নতুন কোনো একটা ফাইল সি প্রোগ্রাম ফাইল সোর্স ফাইলে কিছু কোড লিখতে চাই, ফার্স্ট আমি সি কোড লিখবো কিভাবে? প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল ওপেন হলো। এটা হচ্ছে তোমার কোডিং স্ক্রিন। এখানে কোড লিখবে। কোড লেখার আগে এখানে ফাইল নেম ডট সিপিপির জায়গায় ডট সি বলে আমার সি এর ফাইল একটা নাম আগে দিতে হবে। ফাইল নেম দিয়ে আমি কোড লেখা শুরু করবো। আগে একটা ফাইলটার নাম দিই, নাহলে তো ইরেজ হয়ে যাবে। আমাকে পার্মানেন্টলি স্টোর করে রাখতে হবে তো, তাই জন্য সেভ করে নেবো একটা ফাইল নেম দিয়ে। তার জন্য ফাইল নেম দেওয়ার জন্য, ফাইলটাকে সেভ করার জন্য আগে আমি একটা নেম দিয়ে ফাইলটাকে ডট সি বলে সোর্স ফাইলটাকে সেভ করব, তারপর আমি কোড লিখছি। তার জন্য আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখো সেভ অ্যাজ অপশনটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম যখন তুমি নাম দিয়ে কিছু ফাইল তুমি সেভ করছো, ফার্স্ট টাইম একটা নাম দিচ্ছ, দিয়ে একটা সি ফাইল তুমি যখন সেভ করছো, তাহলে সেভ অ্যাজ ক্লিক করলাম। সেভ অ্যাজ ফাইল অ্যাজ সেভ ফাইল অ্যাজ এই বক্সটায় যাব, অটোমেটিক দেখো ব্লিঙ্ক করছে কার্সার। এখানে একটা ফাইলের নাম দিয়ে দেবো, সাপোজ শো, ধরো শো টু ডট সি। ডট সি মানে আমার সি ফাইল, তাই জন্য এটা সি প্রোগ্রাম ফাইল, তাই জন্য ডট সি বলে সেভ করব। কোথায় সেভ করব? এটা সেভ হচ্ছে কোথায় ফাইলটা পার্মানেন্টলি? সেটা হচ্ছে গিয়ে সি ড্রাইভের মধ্যে টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারের যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভেতরে লাস্টে সাব ফোল্ডার আছে, তোমার ডিস্ক, তার মধ্যে টার্বো সি থ্রি, তার আন্ডারে বিন বলে ডাইরেক্টরি আছে। সেই বিন ফোল্ডারের মধ্যে যে কোনো এই সফটওয়্যারের যত সি সোর্স ফাইলগুলো আছে ওখানে সেভ হবে। তার মানে সোর্স ফাইলগুলো কোথায় সেভ হচ্ছে? সি ড্রাইভের আন্ডারে, টার্বো সি থ্রির আন্ডারে, বিন ডাইরেক্টরিতে, বিন ফোল্ডারে। ঠিক আছে, এবার আমি একটা নাম দিয়ে দিলাম শো টু ডট সি, যে কোনো নাম দিতে পারো। ওকে করলাম, দেখো নামটা এসে গেল। তার মানে আমি একটা সোর্স ফাইল তৈরি করলাম ডট সি বলে, যার মধ্যে আমি কোডটা লিখব। এবার দেখো, ঠিক আছে, এই স্ক্রিনের কতগুলি ব্যাপার দেখো। এই স্ক্রিনটা যখন আমার এই কার্সারটা যখন আটকে যাবে, অনেক সময় কার্সারটা নেগেটিভ হয়, তখন কার্সারটাকে অ্যাক্টিভ করার জন্য অল্ট তারপরে প্লাস স্পেস বার দিয়ে রিপেইন্ট ডেস্কটপ, এটা সিলেক্ট, অলরেডি সিলেক্ট হওয়া থাকবে, এন্টার মেরে দেবে। কার্সারটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই দেখবে কার্সার আটকে গেছে বা কার্সার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এইভাবে কার্সারটাকে অ্যাক্টিভ করে নেবে। তারপরে দেখো, সাপোজ আরেকটা জিনিস দেখাচ্ছি, সাপোজ স্ক্রিনটাকে তুমি মিনিমাইজ করবে, তাহলে কন্ট্রোল এসকেপ, ইএসসি, স্ক্রিনটাকে মিনিমাইজ করলাম। ঠিক আছে, আবার এটাকে আবার আবার ক্লিক করলাম, করে দেখো মিনিমাইজ থেকে আবার আমি ফুল করব, ফুল স্ক্রিনে যাব, আবার জুম করব। তাহলে তখন আবার জুম করার জন্য কি করতে হবে? অল্ট প্লাস এন্টার, অল্ট প্লাস এন্টার। ঠিক আছে, অল প্লাস এন্টার হওয়ার জন্য অল প্লাস এন্টার এরকম মারলাম, মেরে এরকম জুম হয়ে গেল। ঠিক আছে, এইভাবে জিনিসটা করবে। এবার 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 আমি কোড লেখা শুরু করছি। তার মানে আমি কি দেখলাম? এই স্ক্রিনটাকে জুম মিনিমাইজ করার জন্য টাস্ক বারে কন্ট্রোল ইএসসি এসকেপ, এই এই কি দুটো প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস এসকেপ। আর আবার জুম করার জন্য টাস্ক বার থেকে ফুল স্ক্রিনে নেওয়ার জন্য অল্ট প্লাস এন্টার প্রেস করতে হবে, এন্টার কি। ঠিক আছে, আর কার্সারটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা আটকে যায়, সেটাকে অন করার জন্য, সেটাকে অ্যাক্টিভ করার জন্য অল্ট প্লাস স্পেস বার, অল্ট প্লাস স্পেস বার দিয়ে রিপেইন্ট ডেস্কটপ অপশন সিলেক্টেড থাকবে, এন্টার মেরে দিলে, তাহলে আবার কার্সার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি
আমরা কোড, এই স্ক্রিনের কিছু কিছু জিনিস জেনে নিলাম। এবার আমরা কোড লিখতে শুরু করব। ঠিক আছে? এবার দেখো, হ্যাশ ইনক্লুড, আমি একটা কোড লিখছি, কিছু একটা স্টেটমেন্ট প্রিন্ট করব। হ্যাশ ইনক্লুড stdio.h। ঠিক আছে? করে এবার ভয়েড মেইন, আমি একটা যে কোনো স্টেটমেন্ট প্রিন্ট করে দেখবো, ধরো হ্যালো স্টুডেন্ট, ভয়েড মেইন। ঠিক আছে? এটা তোমরা জানো এইভাবে স্টার্ট করতে হয়। তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে তারপর আমি তার মধ্যে আমি লিখছি PRINT, প্রিন্টএফ। অলওয়েজ প্রিন্টএফের ভেতরে ডবল কোটেশন দিতে হবে, তার মধ্যে স্টেটমেন্ট লিখতে হবে। প্রিন্টএফ মানে কিছু স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, রেজাল্ট স্ক্রিনে কিছু প্রিন্ট করে দেখার জন্য প্রিন্টএফ স্টেটমেন্ট। আমি কি প্রিন্ট করব? হ্যালো স্টুডেন্ট। অবশ্যই ডেফিনেটলি ডবল কোটেশনের মধ্যে প্রিন্টএফে দিতে হয় হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট। ঠিক আছে? দিয়ে তারপরে লাইনটা আমি শেষ করব একটা সেমিকোলন দিয়ে। অলওয়েজ মনে রাখবে যে কোনো সি কোড লাইন শেষ হয় সেমিকোলন। সেমিকোলন দেওয়া মানে সি এর লাইনটা এখানে শেষ হলো। আবার নিউ লাইন শুরু করব, করে ব্র্যাকেটটা আবার আর কোনো কোড লেখার নেই, হয়ে গেল। যেই হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট আবার ক্লোজ করে দেবো। তার মানে ভয়েড মেইন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মাঝখানে যাই লিখবো সেটাই আমার সি কোড, সেটাই এক্সিকিউশন হবে। ঠিক আছে? তাহলে ছোট্ট একটা লাইনের প্রোগ্রাম, হ্যালো স্টেটমেন্ট, হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট এই কথাটা আমি প্রিন্ট করব, তার জন্য প্রিন্টএফ স্টেটমেন্ট ইউজ করেছি। ঠিক আছে? তারপর ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এবার প্রোগ্রামটাকে টেস্ট করব, যে আমার চেক করব ঠিক আছে কিনা। সেই জন্য চেকিংটাকে বলা হয় কম্পাইল করা। কম্পাইলে ক্লিক করব। অল্ট F9 দিয়েও তোমরা শর্টকাট কিতে করতে পারো, ডাইরেক্ট কম্পাইল হয়ে যাবে। কম্পাইলে ক্লিক করলাম, দেখো এই স্ক্রিনটা আসবে। এখানে দেখাবে কোন ফাইলটা কম্পাইল হচ্ছে, show2.c। তারপরে কম্পাইল হলো, লাইন কটা কম্পাইল হলো? 311। এখানে পুরোটা স্ক্রিনে মোটামুটিও 311টা লাইন সে ওপেন, 311টা লাইন কাউন্ট করেছে। যদিও আমাদের লাইন হচ্ছে সবে 4টে কোড, কিন্তু ও প্রতিটা স্ক্রিনের 311টা লাইন ও কাউন্ট করবে। এন্টার মেরে মেরে, প্রতিটা এন্টার মানে একটা করে লাইন, দেখো লাইন চেঞ্জ হচ্ছে, দেখছো? এরকম করে 311টা। কেন কি ব্ল্যাঙ্ক স্ক্রিনেও 311টা কম্পাইল করবে সে। যেমন 323টা হয়ে গেল। আমি যখন যখন এন্টার মারছি প্রচুর। এইভাবে লাইন কম্পাইল্ড হচ্ছে। আর ওয়ার্নিং আর এরর হচ্ছে জিরো। ওয়ার্নিংও নেই, এররে নেই, কোনো এরর নেই, তার মানে আমার ফাইলটা ওকে। এবার এন্টার, যে কোনো এই যে প্রেস এনি কি এখান থেকে বেরিয়ে আসবো, তার মানে কম্পাইল হয়ে গেল। এরর জিরো মানে ওকে। এবার আমি এক্সিকিউশন করব, রানে গিয়ে Ctrl F9 প্রেস করেও এক্সিকিউশন করবে ডাইরেক্ট, অথবা এখানে গিয়েও রানে গিয়ে নিজে ক্লিক করবে। ঠিক আছে? যে রানে গিয়ে এখানে দেখো কার্সারটা আবার আটকে গেল। আমি কি করব? অল্ট স্পেস, এটা সিলেক্টেড থাকবে, রিপেইন্ট ডেস্কটপ, এন্টার। আমি রান করব, রানে গেলাম। রানে যাওয়ার পর আমার ইউজার স্ক্রিন, কম্পিউটার রেজাল্ট স্ক্রিন এখনো আসেনি। এখানে ডাইরেক্ট আসছে না, কিন্তু ডাইরেক্ট আমি পরে আনতে পারবো, আমি সিস্টেম বলে দেবো। এই দেখো আবার কার্সার আটকে গেছে। এটা এখানে সফটওয়্যারটা এটাই। একবার করে রানে ক্লিক করলে অনেক সময় সফটওয়্যারটা
কার্সারটা দেখো ক্লিক করছে না, ইনঅ্যাক্টিভ হতে পারে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আবার অল্ট স্পেস এন্টার। এবার আমি উইন্ডোতে যাব, উইন্ডো অপশনে গিয়ে এই যে ইউজার স্ক্রিন ক্লিক করলে স্ক্রিন চলে এলো, এই যে হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট দুবার আমি এক্সিকিউশন করেছি, যতবার এক্সিকিউশন করব ততবার এটা আসবে। আগের স্ক্রিনটা দেখো, দুবার আগের স্ক্রিনটাও ক্লিয়ার হয়নি, আগে একবার এক্সিকিউশন করেছি হ্যালো স্টুডেন্ট এসছে, আরেকবার এক্সিকিউশন করেছি আবার রেজাল্ট দেখাচ্ছে দুটো। এই স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করতে পারি, আগের এক্সিকিউশন ক্লিপটা দেখো ক্লিয়ার করার জন্য আবার অল্ট, যখনই আটকে যাবে এইভাবে করবে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম আমরা করলাম। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা লাইনের একটা প্রোগ্রাম দিয়ে বোঝালাম, এইভাবে সিএ প্রোগ্রাম হলো। সিএ প্রোগ্রাম করতে হয়, যে কোনো বড় বড় প্রোগ্রাম করো ছোট প্রোগ্রাম করো, এইভাবে কোড লিখতে হয়। লিখে রান করলাম, আমরা আবার রান করে দেখছি, এখানে রান করার পর ডাইরেক্ট স্ক্রিন আসছে না, আমাকে উইন্ডোতে গিয়ে, উইন্ডো আবার আটকে গেল, অল্ট স্পেস এন্টার, আবার উইন্ডোতে গিয়ে এই যে ইউজার স্ক্রিনে ক্লিক করলে এই যে হ্যালো স্টুডেন্ট দেখাচ্ছে, দেখেছো? যতবার আমি এক্সিকিউশন করব হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট, কারণ আমি তো এটাই চাইছি, প্রিন্টএফ দিয়ে এটাই আমি স্টেটমেন্টটা প্রিন্ট করব। তাহলে আমার রেজাল্ট, ওকে, এটা হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে রেজাল্ট উইন্ডো, এন্টার মারলাম, স্ক্রিন আমার কোড উইন্ডোয় চলে গেল, এন্টার মারার পর কোড উইন্ডো, উইন্ডো মানে স্ক্রিন, কোড উইন্ডোয় চলে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমি রান হয়ে গেল। এবার আমি সফটওয়্যারটা থেকে বেরিয়ে আসবো, ক্লোজ করে দেবো, কি করে, ফাইলে যাব, ফাইলে দেখো আবার আবার এটা হ্যাং করে গেছে, এই জন্য অল্ট স্পেস বার এন্টার, ফাইলে যাব, গিয়ে কুইট বা অল্ট, অল্ট এক্স ক্লিক করলেও হয়ে যাবে। আমি কুইটে ক্লিক করছি, এবার আমি শর্টকাট কি ক্লিক করছি দেখো, অল্ট এক্স। এবার আমার থেকে চেয়েছে তুমি যে প্রোগ্রামটা করেছো লাস্ট সেভ করতে চাও, হ্যাঁ ইয়েস সেভ করতে চাই, সেভ করে বেরিয়ে আসবো, ইয়েসে এন্টার বেরিয়ে এলাম। ঠিক আছে, এইভাবে একটা প্রোগ্রাম করতে হয়। ঠিক আছে, so what are the steps for doing any C program in this software? First of all, I double clicked the shortcut key of the software on the desktop. After that, the software opened like this. After that, I clicked file menu. After from the file menu, then new. After clicking new, I got this kind of screen here, no name 00.cpp. Now I I have to give, save the name, save the file first by giving a name. For that purpose, again I will have to click file menu, then save as, for naming and saving purpose. When I want to save first time by giving a name of the source file, then go to file and click the save as. After clicking save as, in this box your cursor is blinking, in this box give the file name that I have given, that is show2.c. So like this, I will have to give a name, any name, .c. So .c is the extension of the C source file. Extension means, the .c means a C source file. So any file name .c I will give here. After that, I will click OK. So after clicking OK, it will be saved like this. It will be saved like this. Okay. After that, show
2.c. I got this file after clicking save as and saving. Now I am ready to write some code in this file. This file will be saved in the C drive and Turbo C++ folder. Within Turbo C++ folder, there will be a disk subfolder. Under the disk, there will be Turbo C3 and a Turbo C3. Within the Turbo C3, there will be bin file, a bin subfolder. So in bin subfolder, every C source file will be saved in this software. Okay, so this file also is saved in bin subfolder under C drive and under Turbo C++ tree. After that, I have already written this code. Hash include stdio.h void main printf hello student, and I close the bracket. So this is the simplest form of C code. That means one line code. Just I will see hello student in the computer computer screen. That means result screen. So each and every C program always start with hash include stdio.h. stdio.h is a header file. We must have to include this because scanf and printf, both the input output inbuilt functions, are written in the stdio.h file, or or their definitions are in the stdio.h file. After that, void main. All you know that each and every C program all must start with main function. Main is a user defined function because within the main, whatever I want, I can write. It is not pre-written, or its definition is not written within any kind of header file. So main is a user defined function. Whatever I want, I can write as a C code within this bracket open bracket close. This area is very important. This area is called main executive part. Already you know, I discussed it in my theoretical class, first theoretical class suppose. So first bracket open, second bracket open and second bracket close. Within this bracket, I must write all the C codes. Only these codes will be executed. Okay. So I have written just one line printf. Always within double quotation, I must write any statement within the printf must be within double quotation. Okay. Any printf statement always be within double quotation. After that, I I have given semicolon. Semicolon means end of a C program code line. End of a C program line. Always each and every semicolon means each and every end of a C C program line. Always each and every C program line ends with semicolon. So this is a simple one statement C program code. After that, I close the second bracket. So this is the complete code of a simple single line C program. After that, I save the code again within this file. I will reopen the file, then I will click save, not save as, because save as already I have done first time when I gave the name of the file. Now I want to save the new line whatever I have added with this file. So now I will click save, then these lines also will be permanently saved in show2.c. After that, my next step will be to compile. To compile means for checking whether there is any error or not. All these lines are okay.
syntactically or not. This is called compilation. For compilation purpose, I will have to click compile. After that, you may also click the shortcut key Alt plus F9. It will directly take you to the compilation screen. So I have clicked this option, and this is the compilation information screen. Here there is no error, so error 0 means no error, no warnings. Okay, lines compiled means 3 to 3. That means all in all the screen there will be different huge lines. So these lines, some of these lines are compiled. Okay, available memory for this small program, memory area needed is like this: 1969 KB means kilobyte. Okay, so this is your information screen about compilation. After that, my program is ready for run or execution because the file does not have any error or any warning, so it's okay for running. Press any key from for come out from the screen, any key. Okay, now I will click run, or you may click for shortcut Control plus F9. It will take you to run screen. So I will click the run option. Okay, you click this option, enter. After that window, again cursor is hang, so Alt space enter. I will go to window, then user screen. First time you will see hello student. So my program is successful because I wanted to see the statement in the result screen. This is my result screen, that is in DOS mode, black screen. So I have seen this. So my program is successful. Again I will press enter to come out from the computer result screen to my code screen. Okay, so I am now in my code screen, so my program is fulfilled. One thing I want to write, that every time I will click in run, after that my screen will not coming until I will click window then user screen. For that purpose you may add this inbuilt function here, Alt space enter. You may click this inbuilt function here like this, CLRSCR. What is the purpose of CLRSCR? It will clear your previously executed result screen. It will bring a fresh new screen for giving your result. Okay. After that, you may write in one line, but this will be your second line because you have already press semicolon. After semicolon you may write in same line, or you may write in next line, but this will be always your new line. That means second line, because semicolon is there. Semicolon means end of the first line. This will be your second line. You can write it here, you may also write it here. I am writing here get ch. Get ch means giving your result screen just after clicking run. No need to go for window after that user screen. You will be getting directly the user screen after clicking the run, because I have already written get ch. What is the inbuilt function get ch? Get ch inbuilt function is used to show the user screen directly after clicking the run option. Okay, now I will run
again the code because I have done some small changes here. I have added two inbuilt functions, clear screen or getch. Both the functions already are written within the same stdio.h header file. Clear screen is used to clear the previously run result screen. It will bring a new fresh screen, and getch is used to show you the result screen directly by clicking on run. Okay, so I am clicking again run option. After click run, okay, directly you are getting your result screen. Here I am not clicking on window after that user screen. I am getting directly the user screen or result screen. Okay, and you already see that your previously result statements are not there. A fresh new user screen or a result screen has come out because uh, I have already written the CLR SCR function. This is the purpose of writing CLR SCR. See, CLR SCR means clear screen. Okay, so CLR SCR ফাংশন অলওয়েজ কাজ করে কিসের জন্য? না প্রিভিয়াসলি আগে আমার যে কম্পিউটার স্ক্রিনে যে রেজাল্টটা শো করছিল সেই পুরনো রেজাল্টগুলো মুছে দিয়ে ইরেজ করে ফ্রেশ নিউ একটা স্ক্রিন ওপেন করে ফ্রেশ এক্সিকিউশনের পর জাস্ট ওয়ান লাইন একটাই রেজাল্ট শো করার জন্য হ্যালো স্টুডেন্ট, প্রিভিয়াসলি যে হ্যালো স্টুডেন্ট লাইনগুলো সে ক্লিয়ার করে দিয়েছে। একটা ফ্রেশ ক্লিয়ার স্ক্রিন আনার জন্য সিএলআর এসসিআর মানে ক্লিয়ার স্ক্রিন ফাংশন। ওকে, আর গেট সিএচ ফাংশন হচ্ছে যে ফাংশন দিয়ে আমি রানে ক্লিক করলে ডাইরেক্ট আমার রেজাল্ট স্ক্রিন এসে যাবে। আর এটা যদি না দিতাম এই ফাংশনটা, তাহলে আমাকে উইন্ডোতে গিয়ে সেই ইউজার স্ক্রিন একই ব্যাপার ঘুরিয়ে আনতে হতো। উইন্ডোতে ক্লিক করে ইউজার স্ক্রিনে ক্লিক করে আমাকে স্ক্রিনটা আনতে হতো, রেজাল্ট স্ক্রিন। সেই জন্য আমাকে গেট সিএস দিলে উইন্ডোতে যেতে হয় না, ডাইরেক্টলি রানে ক্লিক করে রেজাল্ট স্ক্রিন ডাইরেক্ট পেয়ে যাবে এই যে। আর ক্লিয়ার স্ক্রিনের জন্য ফ্রেশ নিউ স্ক্রিন বেরোলো, জাস্ট একটাই রেজাল্ট এখানে শো করছে, ওল্ড স্ক্রিনের কোনো রেজাল্ট এখানে নেই। ওকে, দ্যাটস অল for this software. So like this we can type our C code in this software and we can run our C program. Okay, now I will come out from this software and I will close the software by clicking file. Again I will press this alt plus space, after that enter. Then I will click file, after that quit. After that, do you want to save? Yes, save the changes out from the screen. That's all for the coding. Okay, একটা জিনিস দেখো তোমরা, এতক্ষণ তো দেখলে তোমরা সি প্লাস প্লাস আর ডেভ সি প্লাস প্লাস আর টার্বো সি প্লাস প্লাস কি করে আমি ডাউনলোড করলাম, তারপরে ইনস্টল করলাম। ফার্স্ট আই হ্যাভ ডাউনলোড দিস অ্যান্ড নেক্সট I have installed this. Now one thing you see that, just I want to tell one thing, that is now এবার তোমরা, now I will open this and I will go to the C drive. Suppose I will go to the C drive because I want to see the turbo C plus plus folder within the C drive. After that I have clicked the Windows C drive. After that this is your folder of your software which you have installed, that is turbo C++. Click on it. There what I have said, that always you have to find the
bin folder, subfolder bin and subfolder source. Now find here, search here, you will, this is not here. Then click on, suppose click on disk and click on, ultimately you must have to find the two subfolder, that is bin and source. So bin and source are main two important subfolder of your Turbo C++ folder. And Turbo C++, where you find, you will be finding Turbo C++ within the C drive. So within Turbo C++ folder, you must have to find the bin and source folder, subfolder. So in Turbo C3, yes, here it is. Here is bin and source also. Go to bin. Suppose তোমরা কিছু নোটপ্যাডে টাইপ করলে একটা সি কোড, তারপরে এটাকে নোটপ্যাডে টাইপ করে ডট সি বলে তোমরা তোমরা ওই টার্বো সি প্লাস প্লাসের মধ্যে ফোল্ডারের মধ্যে বিন বিন ডাইরেক্ট সাব ফোল্ডারে সেভ করতে হবে। তাই তো বলেছি, তোমরা অলরেডি তোমরা জানো যে ইউ মাস্ট হ্যাভ টু সেভ অল দ্য সি সোর্স ফাইল উইথ ডট সি এক্সটেনশন উইদিন দ্য বিন সাব ফোল্ডার অফ Turbo C++. Every C source file you must have to save it in bin subfolder. That will be your source file. Source file means which is containing the C code. So within the bin file, suppose now again you want to see the code within the notepad. So open the source file. Within the bin file, what type of file you will find here? One is back file, another is source file, C source file, or some exe file or application file. So where is C source file? Yeah, these are the C source file. The source file means where I am getting the C source file. C, this is your path. Path means from which location you are getting the actually C source file. Windows C drive, then Turbo C++ folder, within the Turbo C++ disk subfolder, within the disk subfolder, Turbo C3 subfolder, within the Turbo C3 subfolder, there is bin. It is not the same for all kind of same Turbo C++. You may find it directly without disk. You may find the bin subfolder directly within the Turbo C++ directory. This is not fixed that. This is not fixed that always you will find your bin or source direct subfolder within only disk. It may be directly under Turbo C3. It may be directly under Turbo C3++. Ultimately, you must have to find the bin and source subfolder, because within the bin subfolder you will find all the C source file. Whatever you have written C code, you will find all the C source file. That means all the C.c file. So click any one file. Suppose you want to see the code of your C file, whatever you have written. So right click on any C source file, right click like this, right click, then open with notepad. You will be getting your code again in notepad like this. So suppose you have already executed a C program or a C source file. Now you want to open the C source code using the notepad again. Then after execution of your C file, তোমরা এক্সিকিউশন করার পর সফটওয়্যারের মাধ্যমে টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে তোমার সি সোর্স ফাইলটা এক্সিকিউট করার পর তুমি আবার চাইছো যে নোটপ্যাডের মাধ্যমে সোর্স কোডটা আমি আবার ওপেন করে কিছু চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে কি করবে, বিন ডাইরেক্টরিতে যাবে, টার্বো সি প্লাস প্লাস ফোল্ডারে আন্ডারে তুমি আলটিমেটলি বিন ডাইরেক্টরি খুঁজে নেবে। সেই বিন ডাইরেক্টরির ভেতরে দেখবে সি সোর্স ফাইল বলে স্টোর থাকবে। দু ধরনের ফাইল জেনারেলি এখানে স্টোর হয়, অ্যাকচুয়ালি সাম অ্যাপ্লিকেশন অর ইএক্সি ফাইলও এখানে স্টোর হয়, কিন্তু ওগুলো আমাদের স্টোর করা ইএক্সি ফাইল নয়, এগুলো অলরেডি আগে থেকে যেগুলো স্টোর করা আছে। তোমার সফটওয়্যারের সঙ্গে কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশন ফাইল আসে, সেগুলো এখানে স্টোর করা আছে, ঠিক আছে।
অ্যাপ্লিকেশন ফাইলগুলো like this. So these are the application file. এই অ্যাপ্লিকেশন ফাইলগুলো, তার অ্যাপ্লিকেশন ফাইল মানে ইএক্সি ফাইল। ইএক্সি ফাইল মানে যে ফাইলগুলো অলরেডি এক্সিকিউটেড হয়েছে বা রান হয়েছে, ঠিক আছে, রান হয়ে আমাকে রেজাল্ট দেখিয়েছে। দিজ আর কল্ড ইএক্সি or application file. The compiler name is TC or TCC. These are the compiler. Compiler means a software which always check my C codes whether it is syntactically correct or not. Checking the C code, there is a software that is called compiler. So these are the compiler of Turbo C++ software, TC and TCC. So তোমাকে বিন ডাইরেক্টরিতে দু ধরনের ফাইল সেভ হয়, জেনারেলি ব্যাক ফাইল আর সি সোর্স ফাইল। অলওয়েজ সি সোর্স ফাইলটা ইম্পর্টেন্ট। তুমি তোমার কোডগুলো আবার সোর্স ফাইল ওপেন করলেই পেয়ে যাবে কি কোড লিখেছিলে। সোর্স ফাইলটা ওপেন করতে গেলে তুমি আবার নোটপ্যাডে ওপেন করবে সোর্স ফাইলটা। আর আরেকটা তো তুমি এমনিতেই পারো, একটা তুমি কোড তো এমনি পেয়ে যাচ্ছ। সাপোজ সফটওয়্যারটাকে ডবল ক্লিক করে খুললে তুমি ওপেন করে তুমি এই সফটওয়্যারের স্ক্রিনে কোড দেখতে পাবে। সেটা তো তোমরা করতেই পারো। যে কোনো ফাইল একবার রান করে সি সোর্স ফাইলটা দুভাবে দেখতে পারো। একটা হচ্ছে গিয়ে যে সি সোর্স ফাইলটা আমি বিন ডাইরেক্টরিতে ডট সি বলে সেভ করেছি, সি কোডগুলো সি সোর্স ফাইল হিসেবে, সেই ফাইলটা তুমি দুভাবে ওপেন করতে পারো। ইউ ক্যান ওপেন ইউর সি সোর্স ফাইল by two ways. First, open the software and go to the file, then open, then .c, type .c. That means start.c means all the C files, source files. Here, all the C source file will be enlisted. Start.c means show me all the C source file or within a list in this area. That is the meaning of start.c. Start.c means all the C source file will be there in this place, the list of C source file. So I have written start.c, then click open. You can find here your C source file. See all the .c file. These are the your C source file containing your C source code or C programming code or C code. Okay, click any one. Suppose click any one and open it. You will be getting your code like this. তোমরা এইখানেও সি সোর্স কোড এই সফটওয়্যারের স্ক্রিনে ওপেন করতে পারো, আর আরেকভাবে তোমরা ওপেন করতে পারো। ইন টু ওয়েজ আই হ্যাভ অলরেডি সেড। নেক্সট ওয়ে ইজ উইথ দ্য হেল্প অফ নোটপ্যাড আউটসাইড অফ ইউর সফটওয়্যার। এই সফটওয়্যার ইউজ না করে নোটপ্যাডেও গিয়েও তোমরা সি এর সোর্স ফাইল খুলতে পারো। সেটার প্রসেস কি, একটা তো তোমাকে এক্ষুনি দেখালাম। ফাইলে গিয়ে ওপেনে গিয়ে .c start.c লিখে ক্লিক করলে অল দ্য সি সোর্স ফাইল উইল বি দেয়ার। এই সি সোর্স ফাইলগুলো কোত্থেকে আসছে, এই যে সি ড্রাইভের মধ্যে টার্বো সি থ্রি, তারপরে বিন, এই যে সি ড্রাইভ, তার মধ্যে টার্বো সি থ্রি সফটওয়্যার ফোল্ডার, তার আন্ডারে বিন। বিনের মধ্যে আমি বলেছি সব সি সোর্স ফাইলগুলো থাকে। বিনের মধ্যে start.c মানে যে কটা সি সোর্স ফাইল আছে .c হিসেবে সেই সোর্স ফাইলগুলো এখানে লিস্ট করে দেখাবে। বিন ফোল্ডার থেকে নিয়ে তুলে এনে এখানে দেখাবে, ঠিক আছে। তার থেকে তুমি যে কোনো একটাকে সিলেক্ট করো, করে ওপেন করো, তোমার কোড ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরকম কোড ওপেন হয়ে যাবে এখানেও। তার মানে সফটওয়্যার স্ক্রিনে তোমরা কোডটাকে রিওপেন করে আবার দেখতে পারো, আবার কোনো চেঞ্জ করতে পারো। আরেকটা হয় তুমি সফটওয়্যারের মাধ্যমে না খুলে you close your software but open the source code using notepad. Now what you will have to do, again you open your C drive. You must have to go to bin directory. Go to your bin directory. Okay, clicking on this folder, go to bin directory, select your file which you want to open with the help of notepad. This is your C code file, and right click on the right click on the file, right click on the file and open with notepad. Right click on the file and then go to open with, and then go to notepad. That means you are opening your C source file using notepad.
but not using your software screen. This is second way, Notepad. Okay, your code will be here. So you can get your C code by two ways. One is using software screen by going file then open, or by using Notepad. Okay, these are the two process. একটা জিনিস দেখ, আমি এক্ষুনি কি দেখালাম যে সি ড্রাইভে গিয়ে টার্বো সি প্লাস প্লাসের ফোল্ডারে ক্লিক করে তারপরে এইখান থেকে টার্বো সি প্লাস প্লাসের ভেতরে তোমাদের বিন আর সোর্স এই দুটো সাব ফোল্ডার খুঁজে নিতে হবে। সেটা হতে পারে তোমাদের এইখানে যে কোনো ফোল্ডারের ভেতরে ঢুকে ঢুকে তোমাদের সার্চ করে নিতে হবে কোথায় বিন এবং কোথায় সোর্স আছে, দুটো সাব ফোল্ডার। তোমার বিন সাব ফোল্ডার লাগবে তোমার ফাইলটাকে ডট সি বলে সেভ করে রাখার জন্য, তবেই সফটওয়্যারটায় ফাইলটা চলবে। আর আরেকটা হচ্ছে সোর্স সাব ফোল্ডার লাগবে। সোর্স সাব ফোল্ডারে থাকছে তোমার, কেন লাগবে? কারণ সোর্স সাব ফোল্ডারটার মধ্যে কি তোমার লাগবে না, এটা ইন্টারনালি সোর্স সাব ফোল্ডারটা অ্যাকচুয়ালি তোমার ডাইরেক্টলি কাজ নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামারদের কিছু রাখার জায়গা নেই। সোর্স সাব ফোল্ডারটা হচ্ছে তোমার সোর্স সাব ফোল্ডার, এই যে আমার এখানে যেমন ডিক্সের আন্ডারে টার্বো সি 3 এরকম সফটওয়্যার, এই সফটওয়্যার যে কোনো ভাবেই আসতে পারে। আমার এখানে যেরকম ডিক্সের আন্ডারে টার্বো সি 3 আছে, তার আন্ডারে বিন এবং সোর্স। বিনটার মধ্যে তুমি সেভ করে রাখবে সোর্স ইজ নট ফর ইউ। অটোমেটিক্যালি সোর্সে যখন তুমি প্রোগ্রাম রান করবে ইএক্সি ফাইলটা আর ওবিজে ফাইলটা সোর্সে চলে আসবে অটোমেটিক্যালি। দিস ইজ, দেয়ার ইজ নো ইন্টারভেনশন অফ ইয়োর সেলফ, অটোমেটিক্যালি ইন্টারনালি চলে আসবে। এই যে ওবিজে ফাইল, অবজেক্ট ফাইল মানে যখন চেকিং হয়ে গেল, কম্পাইল হয়ে গেল, কম্পাইল হওয়ার পর যে ফাইলটা তৈরি হয় এরর চেকিং এর পর, সেটা হচ্ছে ওবিজে ফাইল। প্রথমে সোর্স ফাইল, সোর্স ফাইলটাকে কম্পাইল করলো বা চেক করলো আমার সোর্স কোডে কোনো কোনো ভুল আছে কিনা বা কোনো এরর আছে কিনা, তারপরে যে ফাইলটা তৈরি করে দিল অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ হচ্ছে। তখন যে এরর চেকিং এর পর যে ফাইলটা তৈরি হলো সেটা হচ্ছে ওবিজে ফাইল। তারপরে 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 ওবিজে ফাইলের পর তখন আবার একটা ইএক্সি ফাইল তৈরি হবে বা অ্যাপ্লিকেশন ফাইল। সেটা কখন তৈরি হবে? ওবিজে ফাইলের সঙ্গে যখন আমার হেডার ফাইলসগুলো অ্যাটাচ হবে। আমি যা যা হেডার ফাইলস তোমরা অলরেডি জানো যে কোনো সি প্রোগ্রামে যা যা হেডার ফাইলস আমি মিনিমাম একটা হেডার ফাইলস আমি অ্যাটাচ করি, একটা করতেই হয়, সেটা হচ্ছে stdio.h বা অন্যান্য যে কোনো হেডার ফাইলস। যখন তোমরা কিছু ইনবিল্ট ফাংশন ইউজ করবে তখন সেভাবে হেডার ফাইলসগুলো আরও অনেক আছে, এগুলো ইউজ করতে হয়। হেডার ফাইলসগুলো যখন আমি প্রোগ্রামে অ্যাটাচ করি, অ্যাটাচ করার পর রান করি, রান করার পর ইএক্সি ফাইলটা তৈরি হয়। ইএক্সি ফাইলটা তৈরি হলে প্রোগ্রামটা রান হবে। তার মানে আফটার কম্পাইলেশন ওবিজে ফাইল, কম্পাইলেশনের পর যখন হেডার ফাইলস আমার ফাইলের সঙ্গে ওবিজে ফাইলের সঙ্গে অ্যাটাচ হচ্ছে ইন্টারনালি, তারপরে ইএক্সি বা অ্যাপ্লিকেশন ফাইল, ডট ইএক্সি বা অ্যাপ্লিকেশন ফাইল। কিন্তু তোমার প্রোগ্রাম নেমটা কিন্তু সেম থাকবে। সাপোজ তুমি প্রোগ্রামের নাম দিয়েছিলে অ্যাড ডট সি বলে সেভ করে রেখেছিলে বিন ডাইরেক্টরিতে, ধরো নোটপ্যাডে টাইপ করে অ্যাড ডট সি বলে সেভ করে বিন ডাইরেক্টরিতে রেখেছিলে। তারপরে বিন ডাইরেক্টরিতে রাখার পর সেটাকে কম্পাইল করেছো সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার ওপেন করে কম্পাইল করার পর তখন অ্যাড ডট ওবিজে ফাইল তৈরি হয়ে যাবে, অ্যাড ডট ওবিজে ফাইল। এই যে অ্যাড ডট ওবিজে ফাইল, অ্যাড ডট ওবিজে ফাইলের পর যখন তুমি এক্সিকিউট করবে তখনই হেডার ফাইল অ্যাটাচ হয়ে তারপরে হয়ে যাবে অ্যাড ডট ইএক্সি। তার মানে এটা এক্সিকিউট হয়ে রান করবে। এই যে অ্যাড ডট ইএক্সি বা অ্যাপ্লিকেশন ফাইল অ্যাড, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফাইল মানে এই যে অ্যাপ্লিকেশন ফাইল মানে নামটা সেম থাকবে, শুধু এক্সটেনশন ফাইল টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে ছিল ডট সি সোর্স ফাইল, শুধু কোডটা লিখেছিলে যখন, তারপরে হয়ে গেল এর কম্পাইলেশন বা এরর চেকিং এর পর ওবিজে ফাইল, ফাইল নেম ইজ সেম অ্যাড ডট ওবিজে। তারপরে যেই তোমার হেডার ফাইল অ্যাটাচ হলো বা প্রোগ্রামটা রান হলো তখন হয়ে গেল অ্যাড ডট ইএক্সি বা অনলি অ্যাড। ইন্টারনালি টাইপ অফ দ্য ফাইল ইজ ইএক্সি বা অ্যাপ্লিকেশন ফাইল। এটাই তোমার রান হয় এবং তোমার অ্যান্সারটা এই প্রোগ্রামটা রান করে দেবে। দিস ফাইল ইজ ফাইনাল ফাইল। আরেকটা ফাইল তৈরি হয় রান করার পর ব্যাক ফাইল, যেটা আবার বিনে তৈরি হয়। ব্যাক ফাইলটা অটোমেটিক্যালি স্টোর হয়, সেটা আবার বিনে। তার মানে সোর্স ফাইলে এই যে সোর্স ফাইল, সোর্স ফোল্ডারের মধ্যে যা ফাইল তৈরি হবে ওবিজে বা ইএক্সি, দিজ আর automatically created file, but within the bin .c source file is saved by you.
And another file is also created, that is .back, BAK, backup file, that is also automatically created within the bin file, not in source file. Back file again will be stored in bin directory. So bin directory always contains two types of file. One is source file, that is generated by you and saved by you, .c file, and another file is .bak, backup file, that is not generated by you, that is automatically generated by running a program, and it is also stored in bin directory, a bin subdirectory. Back file .back. Okay, this is these are the .back file. These are the add.back. See, so your source file was first time you have saved with add.c, then it is converted to add.obj object file, then it is converted to add.exe, after that it is converted to lastly add.back, bak. These are four types of file created by execution of each and every C program. This is the process. Okay, so add.back. সো আমি যেটা এক্ষুনি ডিসকাস করছিলাম, যেটা অ্যাকচুয়ালি তুমি ধরো ফাইলটার কোড লিখে একবার ফাইলটা চালিয়ে একবার রেজাল্ট দেখে নিলে, আবার চাইছো একটু অন্যরকম ভাবে কোডটা একটু চেঞ্জ করে আবার একটু রেজাল্ট অন্যরকম দেখবে, বারবার কোড চেঞ্জ করবে আর তুমি তার রেজাল্ট দেখবে, ডিফারেন্ট কোড লিখবে একই ফাইলে, তখন তুমি কি করবে, ডট সোর্স ফাইলটার মধ্যে যাবে, বিনে গিয়ে সোর্স ফাইলে ক্লিক করবে, সি সোর্স ফাইলে যাবে, যে ফাইলটা তুমি ওপেন করতে চাও নোটপ্যাডে, এই যে অ্যাড, ধরো আমি সফটওয়্যার ওপেন করতে পারি, করে চেঞ্জ করে আবার সেভ করে চালাতে পারি, বা তুমি যদি নোটপ্যাডে ওপেন করে আবার নোটপ্যাডে এরকম ওপেন করতে পারো, রাইট ক্লিক করবে, করে ওপেন উইথ, যেটা এক্ষুনি বলছিলাম নোটপ্যাডে গিয়ে এবার তোমার কোডটা খুলে গেল, ধরো এখানে কিছু চেঞ্জ করে আবার তুমি রেজাল্টটা দেখতে চাও, চেঞ্জ করলে কিছু নতুন কোড তুমি অ্যাড করলে, একটু চেঞ্জ করলে সাপোজ, it is not mandatory. If you want to change, then open it with notepad, then change your code, again go to file, then save. That means it will be again saved in your bin directory, subdirectory again. Okay, file. Next time when you are saving your file after any changing, then click on only save, then click on only save, not save as. Save as means first time when you give your name, file name, but next time you click on only save, it will be saved within bin directory again. Close it, again open your software, then open the add file, getting the changed new add file, whatever you have changed in your file you will be getting here. Again you run this, go to file, then open, then again click on add, then open, you will be getting your new changed file here. So this is the process. তোমরা যদি কোনো ফাইল সেভ করে একবার ফাইলটা চালিয়ে তুমি কোডটাকে আবার একটু চেঞ্জ করতে চাও, তোমরা সফটওয়্যার খুলে ওপেন করে এখানেও কোড চেঞ্জ করে আবার রান করে দেখতে পারো, বা নোটপ্যাড খুলে নোটপ্যাডে কোড কিছু চেঞ্জ করে আবার ফাইলটাকে সেভ করে নোটপ্যাডে গিয়ে সেভ করে বিন ডাইরেক্টরিতে সেভ করে এই সফটওয়্যার খুলে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি তোমরা এই সফটওয়্যারে কি করে কাজ করতে পারো। আমি এবার সফটওয়্যারটাকে ক্লোজ করে দিচ্ছি, অল টেক্স শর্টকাট কি অথবা কুইট। ওকে, ইটস ওকে।